হ্যালো, কেমন আছো সবাই? ভালোই রয়েছে না? চলো আজকে শুরু করবো। হ্যাঁ, আজকে শুরু করবো আমরা তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। হ্যাঁ, এর পার্ট 1 ভিডিওটা একটু রেকর্ডিং খারাপ হয়ে গেছে, সাউন্ড কোয়ালিটিও অতটা ভালো নেই, তাই আমি ভাবলাম যে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের আরেকটা পার্ট 1 রিপিট করা যাক। হ্যাঁ, আমরা এই তড়িৎ প্রবাহ আর ওহমের সূত্র আজকে রিপিট করব। তাহলে আজকের টপিকে আমরা কি কি শিখবো? আজকে প্রথমে আমরা জেনে নেব আধান সম্পর্কে। যদি তোমরা স্থির তড়িৎ অধ্যায়ে আধান সম্পর্কে জেনে গেছো বা চার্জ সম্বন্ধে জেনে গেছো, তাও আমরা আরেকবার আধানটা সম্বন্ধে জেনে নেব। তারপরে বিভব, অতটা জানবো না, বিভবের হালকা ধারণা দিয়ে তড়িৎ কি করে প্রবাহিত হয়। আমাদের দেখি বাড়িতে লাইট, ফ্যান, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি, এরা কি রকম কাজ করে, আসল তারের ভেতর দিয়ে আসলে কি যায়, কতটা পরিমাণ শক্তি গেলে কতটা পরিমাণ ইলেকট্রিক বিল ওঠে, এই যে প্রত্যেকটা ব্যাপার, এগুলো সব জিনিসগুলো আমরা জানবো আজকের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র অধ্যায়। চলো শুরু করে দেওয়া যাক। আচ্ছা বাবু, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো আধান কি, তোমরা বলবে আধান, আধান মানে তো চার্জ। অবশ্যই চার্জ। যদি জিজ্ঞেস করা হয় সবার ভেতর কি আধান আছে, বলবে না স্যার, আধান তো সবার ভেতর নেই। চলো আমি একটু রিপিটে যাই। আচ্ছা, আমরা দেখেছি প্রত্যেকটা জিনিস কোনো না কোনো পরমাণু দ্বারা গঠিত। আমরা স্থির তড়িৎ যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা ভালোভাবে জেনে গিয়েছিলাম প্রত্যেকটা জিনিসের ভেতর কোনো না কোনো পরমাণু আছে। ছোট্ট করে যদি বলি, আমাদের বডি পার্টের বেশিরভাগ অংশটাই জল। জল কি দ্বারা গঠিত? হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে আমাদের বডি পার্টের বেশিরভাগটাই কি রয়েছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তারপরে যদি বলি, তারপরে প্রোটিন। প্রোটিন কি দ্বারা গঠিত? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের কেন বললাম, কেননা আমাদের প্রোটিনের ইউনিট গঠনগত এককে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের যদি দেখতে যাই সেখানে কি পাবো? একটা NH2 গ্রুপ, একটা COOH গ্রুপ, একটা আর যেটাকে আমরা CH3, C2H5 আর একটা H। তাহলে আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জিনিসে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কোনো না কোনো মৌল দ্বারা গঠিত। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিসের ভেতর কোনো না কোনো মৌলের পরমাণু রয়েছে। এই যে মৌলের পরমাণুগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিসের ভেতর কোনো না কোনো মৌলের পরমাণুগুলো রয়েছে। এই মৌলের পরমাণুকে যদি আবার আমরা ভাঙি, কি দেখতে পাবো? মৌলের পরমাণুকে যদি আমরা ভাঙি আর দেখতে পাবো তিনটা কণা। কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, আমরা এটাও প্রমাণ করে দিতে পেরেছি যে নিউট্রনের আধানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আধানের সঙ্গে সম্পর্ক আছে কার? প্রোটন আর ইলেকট্রনের। কিরকম? বিজ্ঞানীরা দেখলেন প্রোটন আর ইলেকট্রনকে যদি পাশাপাশি রেখে দেওয়া হয় তাহলে এরা আকর্ষণ করছে, আর ইলেকট্রনকে যদি পাশাপাশি রেখে দেওয়া হয় বিকর্ষণ করছে, আর প্রোটন পাশাপাশি রেখে দেওয়া হলে বিকর্ষণ করছে। এই যে এদের আকর্ষণ বা বিকর্ষণের কারণ সম্বন্ধে ভাবতে লাগলেন, আকর্ষণ বা বিকর্ষণের কারণটা কি? তখন বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে আকর্ষণ বা বিকর্ষণের কারণ হলো প্রোটন আর ইলেকট্রনের ভেতর থাকা একটা ধর্ম, যে ধর্মটার নাম আধান। তাহলে এখন বলো তো বাবু, আধান কি আমার মধ্যে নেই? হ্যাঁ, আমার প্রত্যেকটা জিনিস কোনো না কোনো মৌলের পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণুর ভেতর কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া কিছুই দিয়ে গঠিত হইনি। তাহলে আমি যেহেতু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া কিছু দ্বারা গঠিত হইনি, আমি যে নিউট্রনটাকে বাদ দিই, তাহলে পরমাণু আমি যেটা দিয়ে তৈরি হয়েছি তার প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন রয়েছে, তাহলে প্রত্যেকটা পরমাণু থেকে আধান আছে। তাহলে আমার বডিতে প্রচুর আধান আছে। হ্যাঁ, তা সত্ত্বেও আধান শো করছে না কেন?
আধান শো তোমরা জানো, কোনো বডিকে আমি চার্জড বা আধান শো করছে বলবো কখন, আধান তড়িদাহিত হয়েছে বলবো কখন, ওর ভেতর আধান এসেছে বলবো কখন, যখন প্রোটন আর প্রোটন আর ইলেকট্রনের নাম্বারের ভারসাম্যটা থাকবে না। যদি কোথাও প্রোটন বেশি হয়ে যায় তাহলে কি হবে, ও ইলেকট্রনকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। যদি কোথাও ইলেকট্রন বেশি হয়ে যায় তাহলে সে প্রোটনকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তার মানে প্রোটন আর ইলেকট্রন যখন সমান সংখ্যক থাকে তখন কিন্তু কোনো কিছুই হয় না, তখন আমি বলবো না যে এই বস্তুটা তড়িদাহিত হয়েছে। কিন্তু যখন প্রোটন আর ইলেকট্রনের নাম্বারের ভারসাম্যটা বিঘ্নিত হবে তখন কিন্তু যার সংখ্যাটা বেশি হয়ে যাবে সে তখন নিজের প্রপার্টি শো করবে। ইলেকট্রন বেশি হয়ে গেলে মাইনাস আর প্রোটন বেশি হয়ে গেলে প্লাস। হ্যাঁ, আমরা যেহেতু প্রথমেই প্রোটনকে প্লাস আর ইলেকট্রনকে মাইনাস দিয়ে চিহ্নিত করে দিয়েছি এদের আধানের ধর্মটাকে। কেন করেছিলাম, দেখেছিলাম ইলেকট্রনের ভেতর যে আধানের ধর্মটা আছে প্রোটনের ভেতর তার ঠিক বিপরীত। তাই একটা বৈপরীত্য আরেকটা বোঝানোর জন্য, এই বৈপরীত্যটা বোঝানোর জন্য একটাকে প্লাস দিয়ে আর একটাকে মাইনাস দিয়ে চিহ্নিত করা হয়েছিল। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার? কি ক্লিয়ার? যে প্রত্যেক জিনিসের ভেতর কোনো না কোনো মৌলের পরমাণু রয়েছে। এই মহাবিশ্বে যা কিছুই গঠিত হয়ে থাকুক না কেন, একমাত্র আলো ছাড়া, আলো পরে বলবো, আলো এক ধরনের আলাদা কণা, সেটা হচ্ছে ফোটন, আলোকে বলবো না, বাকি প্রত্যেকটা জিনিস কোনো না কোনো মৌলের পরমাণু দ্বারা গঠিত। আর এই মৌলের পরমাণুকে যদি ভেঙে দেখা যায় তাহলে ইলেকট্রন প্রোটন অবশ্যই পাবো, নিউট্রনও পাবো। কিন্তু এই আকর্ষণ বিকর্ষণের জন্য দায়ীকে ইলেকট্রন আর প্রোটন। এই আকর্ষণ বিকর্ষণের জন্য প্রোটন আর ইলেকট্রনের ভেতর যে ধর্মটা আছে, অর্থাৎ যে ধর্মটা থাকার জন্য প্রোটন বিকর্ষণ করে ইলেকট্রন, ইলেকট্রন বিকর্ষণ করে প্রোটন, ইলেকট্রন আকর্ষণ করে, সেই ধর্মটার নাম দেওয়া হলো আধান বা চার্জ। আধান বা চার্জ। তাহলে আধান বা চার্জ প্রত্যেক বস্তুর ভেতর রয়েছে, কিন্তু আমার ভেতরে রয়েছে, এই কাপড়েও রয়েছে, এই বোর্ডেও রয়েছে, কিন্তু আধান বা চার্জ ধর্মটা শো করছে না। কেন? কারণ ইলেকট্রনের যতটা আধান প্রোটনের ততটা আধান, আর ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান রয়েছে। এই সমান থাকার জন্যই কিন্তু কোনো ধর্ম শো করছে না। কিন্তু যদি এদের সংখ্যা বিঘ্নিত হয়, এদের সংখ্যা কারো কম কারো বেশি হয়ে যায়, যার সংখ্যা বেশি হয়ে যাবে সে কিন্তু নিজের ধর্মটাকে দেখাবে। যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যায় সেখানে হয়ে যাবে মাইনাস, যদি প্রোটনের সংখ্যা বেশি হয়ে যায় অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা ঘাটতি হয়ে যায় সে দেখাবে প্লাস। এই ব্যাপারে আমরা স্থির তড়িৎ অধ্যায়ে আরো অনেক জেনেছি। হ্যাঁ, আমরা যদি এটা বুঝতে একটুকু অসুবিধা হয় তাহলে আমরা স্থির তড়িৎ অধ্যায় কিন্তু দেখে নেব। চলো। হ্যাঁ, আচ্ছা বাবু, যদি আমি এখানে লিখি প্লাস, তার মানে কি আছে এখানে ধনাত্মক আধান আছে। এর থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? এর থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে এখানে কিছু পরমাণু আছে, বা একটা পরমাণু আছে, বা অনেকগুলো পরমাণু আছে, যে পরমাণুগুলো থেকে ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে, যেখানে ইলেকট্রনের সংখ্যাটা কমে গেছে, অর্থাৎ তুলনামূলক প্রোটনের সংখ্যাটা বেড়ে গেছে। ইলেকট্রনের সংখ্যাটা কমে গেছে অর্থাৎ তুলনামূলক প্রোটনের সংখ্যাটা বেড়ে গেছে। আর তাই এখানে প্লাস অর্থাৎ ধনাত্মক আধান অর্থাৎ পজিটিভ ধর্ম শো করছে। আচ্ছা, হঠাৎ করে যদি আমি বলি যে এখানে প্লাসটা থেকে শূন্য হয়ে গেল, তার মানে কি আধান শেষ হয়ে গেল? না, আধান তো শেষ হয় না। তার মানে ওখানে ইলেকট্রনের ঘাটতি ছিল, কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে গেল। সেখানে প্লাস ছিল মানে ইলেকট্রনের ঘাটতি ছিল, প্রোটন বেশি ছিল তুলনামূলক। আমি যখনই জিরো হয়ে গেল তার মানে হতে পারে ওখান থেকে ধনাত্মক আধানগুলোকে আমি অন্য কোথাও নিয়ে চলে গেলাম, না হলে সমপরিমাণ ঋণাত্মক আধান অর্থাৎ ইলেকট্রন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? গুড। এবার ঠিক একই রকম যদি বলি যে এখানে ঋণাত্মক আধান আছে, হ্যাঁ, তার মানে ওখানে কি আছে? এখানে একটা পরমাণু আছে বা অনেক পরমাণু আছে যেখানে ইলেকট্রনের সংখ্যাটা বেশি হয়ে গেছে। তাই এখানে কোন ধর্ম শো করছে বাবু? মাইনাস অর্থাৎ ঋণাত্মক ধর্ম। এবার তুমি আমাকে বলো,
আমি যদি ধনাত্মক আধানের পাশাপাশি ধনাত্মক আধানকে আনতে চাই, ধরো এটা ধনাত্মক এটাও ধনাত্মক, এই ধনাত্মক আধানের পাশাপাশি ধনাত্মক আধানকে যদি আমরা আনি তাহলে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? তো হ্যাঁ, এখানে আমার ইলেকট্রন বের করে নিয়েছি, এখানে কিছু পরমাণু আছে আর এখানেও কিছু পরমাণু আছে যেখান থেকেও আমি ইলেকট্রন বের করে নিয়েছি। তাহলে এও ইলেকট্রনের অভাব, প্রোটনের সংখ্যা বেশি, ইলেকট্রনের অভাব, প্রোটনের সংখ্যা বেশি, পাশাপাশি আসছে। এবার পাশাপাশি আসছে কি হবে? এই বিকর্ষণ করছে। হ্যাঁ, পাশাপাশি আসছে মানে বিকর্ষণ করবে, কেননা ধনাত্মক ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করে। কেন করে আমরা তো জানি, কারণ ওদের ভেতর আধান ধর্মটা আছে। এবার আমাকে যদি পাশাপাশি আনতে হয় তাহলে আমাকে বাইরে থেকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, বাইরে থেকে আমাকে বল প্রয়োগ করে আনতে হবে। বল প্রয়োগ করা মানে কি? শক্তি দেওয়া। আমি যদি বল না বলে এটাকে যদি অন্য দিক দিয়ে ভাবি যে আমি বাইরে থেকে শক্তি দিয়ে আনছি, হ্যাঁ, তাহলে আমি বাইরে থেকে শক্তি দিয়ে দুটো ধনাত্মক আধানগুলোকে পাশাপাশি আনলাম। এবার যদি আমি হাতটা সরিয়ে নিই, এই যে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, আমি ধরো ধনাত্মক আধানকে পাশাপাশি আনলাম। যদি এবার আমরা হাতটা সরিয়ে দিই তাহলে কি হবে? এই যে ধনাত্মক আধানটা এসেছে, ধনাত্মক আধানগুলো পাশাপাশি এসছে, তারা পরস্পরকে ছিটকে দেবে, তারা ছিটকে চলে যাবে। কেন ছিটকে চলে গেল? কারণ এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করছে। এবার একটা কোশ্চেন এখানে চলে আসলো, এই যে প্রথমত আধানগুলোকে আনা হলো, প্রথমত আধানগুলোকে কে আনলো? প্রথমত আধানগুলোকে আনলাম আমি, বাইরে থেকে শক্তি দিয়ে। কিন্তু যখন ও ছিটকে গেল, আমি যখন হাতটা সরিয়ে নিলাম তখন আধানগুলো ছিটকে চলে গেল। এই যে আধানগুলো ছিটকে চলে গেল, ওই যাওয়ার সময় তোর একটা গতিবেগ হলো, তার মানে তার একটা গতিশক্তি লাগলো। যাওয়ার সময় এই গতিশক্তিটার যোগান কে দিল? আমরা যদি ভাবি, হ্যাঁ, এখানে গতিশক্তি কিন্তু আগে থেকে সঞ্চিত হওয়া শক্তিকে কাজে লাগিয়েছে। কখন তাহলে শক্তি সঞ্চিত হলো? আমরা জানি এই যে এখানে যে বলটা কাজ করেছে সেই বলটার নাম কি বাবু? এই যে পাশাপাশি আনছিলাম ধনাত্মক আধানগুলোকে, কে কাকে বিকর্ষণ করছিল? ধনাত্মক ধনাত্মককে। কোন বল কাজ করছিল? স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল। আর আমরা এই বলের বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করেছি না আকর্ষণ বলের বিরুদ্ধে? বিকর্ষণ বলের বিরুদ্ধে। আচ্ছা, সেটা বিকর্ষণ হোক বা আকর্ষণ হোক, আমি বলের দিকে কার্য করেছি না বলের বিরুদ্ধে? দেখো, বল আমার পাশাপাশি আনছিলাম, আমাকে কোন দিকে ঠেলছিল? এই দিকে ঠেলে দিচ্ছিল, এই যে আমার বুড়ো আঙুলের দিকে, এই দিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছিল। আর আমি আনছিলাম কোন দিকে? এই দিকে। তাহলে বল যেদিকে কাজ করছিল তার বিপরীত দিকে কিন্তু আমি আধানগুলোকে আনছিলাম, অর্থাৎ আমি বলের বিরুদ্ধে কার্য করছিলাম। আর আমরা এটা জানি, স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল, মহাকর্ষ বল, এগুলো সংরক্ষী বল। অর্থাৎ এদের বিরুদ্ধে যদি কার্য করা হয় তাহলে এই কার্যটাকে আমরা আবার ফিরে পাবো। এদের বিরুদ্ধে কার্য করলে এই কার্যটাকে আবার আমরা ফিরে পাবো, কেননা এরা সংরক্ষী বল। আসলে এদের বিরুদ্ধে কার্য করলে ফিরে পাওয়া যায় বলেই কিন্তু এদের নাম দেওয়া হয়েছে সংরক্ষী বল। হ্যাঁ, এমনটা না যে এরা সংরক্ষী বল বলে এদের বিরুদ্ধে কার্য করলে কার্যটাকে ফিরে পাওয়া যায়। এদের বিরুদ্ধে কার্য করলে মহাকর্ষ বল, স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল, এদের বিরুদ্ধে কার্য করলে কার্যটাকে ফিরে পাওয়া যায়, তাই এদের নাম দেওয়া হয়েছে সংরক্ষী বা কনজারভেটিভ ফোর্স। তার মানে এখানে যে আমি আধান দুটো ধনাত্মক আধানকে পাশাপাশি আনছিলাম, আমাকে বিকর্ষণ করছিল, ঠেলছিল, আমি বলের বিরুদ্ধে কার্য করেছি, শক্তি দিয়েছি, এই শক্তিটা এখানে জমা হয়ে থাকবে, এই শক্তিটা এখানে জমা হয়ে থাকবে। আর যখন আমি হাতটা সরিয়ে নেব, আমি যদি একে এখানে থাকতে বাধ্য না করি, ও কিন্তু নিজে থেকেই ছিটকে যাবে। শক্তিটা কোথায় পাবেন যাওয়ার জন্য? ওই যে আগে থেকে আমি যে শক্তিটা জমা করে রেখেছিলাম এখানে, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে ও কিন্তু ছিটকে যাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বলের বিরুদ্ধে যদি কার্য করা হয়, সেই কার্যটাকে আমরা কিন্তু পরে শক্তি হিসেবে ফিরে পেয়ে যাই। এটা একটা কিন্তু খুব ভালো ইম্পর্ট্যান্ট জিনিস। এইরকম ফিরে পেয়ে যাই বলেই কিন্তু এই তড়িৎ শক্তিটা আমরা পাই। আমরা তড়িৎ যেখানে তৈরি করি সেখানেও কিন্তু আমরা কার্য করি, সেটা তাপ শক্তিকে কাজে লাগিয়ে হোক, জলশক্তিকে কাজে লাগিয়ে হোক, বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে কার্য করা হয়। আর সেই কার্যটাকেই এই আধান হিসাবে সঞ্চয় করে রাখা হয়, যেটাকে আমরা বলি চার্জড করে, চার্জ, ব্যাটারি চার্জ বলি না, হ্যাঁ, ওই চার্জ করে রাখা হয়। এই
চার্জড বডি থেকে বা তখন আমরা এই শক্তিটাকে পুনরুদ্ধার করতে পারি, যেটাকে আমরা তড়িৎ শক্তি হিসাবে কাজে লাগাই। তাহলে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি যখন আমরা পাই, তখন কিন্তু আমরা নতুন কোনো শক্তি সৃষ্টি করি না, শক্তিটাকে কি করি, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করি। এই বিদ্যুৎ শক্তি যখন পাই, তখন তাপ শক্তি, জলশক্তি, বায়ু শক্তি, আরও অনেক ধরনের শক্তিকে আমরা সঞ্চয় করে রাখি, যেটাকে পরে আমরা তড়িৎ শক্তি হিসেবে পাই। সেটা কিভাবে পাই আমরা এক্ষুনি দেখে নেব। হ্যাঁ, আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ধনাত্মক আধান ছিল, পরে কিন্তু আবার ধনাত্মক আধানকে এনেছে। তার মানে আমি কি করেছি, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে বলের বিরুদ্ধে কার্য করে, স্থির তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করে ধনাত্মক আধানকে পাশাপাশি এনে রেখেছি। তার মানে আমি এখানে কি জমা করে রেখেছি, বাইরে থেকে এই যে শক্তিটা দিয়েছি, এই শক্তি দুটো ধনাত্মক আধান পাশাপাশি আছে, এদেরকে ঠেলে আমি এখানে রেখেছি। নাহলে শক্তিটা যদি উইথড্র করে নেওয়া হয়, তুলে নেওয়া হয়, তাহলে কি হবে, আধানগুলো ছিটকে চলে যাবে। তার মানে এখানে আমি শক্তি দিয়ে রেখেছি। তাহলে এবার যদি আরো ধনাত্মক আধানকে আমরা পাশাপাশি আনি, এবার যদি আরো ধনাত্মক আধান পাশাপাশি আসে, তাহলে বলের মানটা কুলম্বের সূত্র অনুসারে বেড়ে যাবে না? আধানের মান বাড়ছে মানে বলের মান বাড়বে, আর আমাদের শক্তির মানটাও বাইরে থেকে যে শক্তিটা দেব সেটাও কিন্তু বাড়াতে হবে। তার মানে এখানে যদি এখন প্রচুর আমরা ধনাত্মক আধান জমা করি, তাহলে এখানে আমরা প্রচুর পরিমাণে শক্তি জমা করে ফেললাম, এখানে প্রচুর পরিমাণে শক্তি জমা করে ফেললাম। ঠিক একই রকম এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে আমরা ওই ব্লু কালারে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমরা কি করেছি, অনেক ঋণাত্মক আধান জমা করেছি। অর্থাৎ এখানে ইলেকট্রনের সংখ্যাটা তো বেশি হয়েছে, এটা সবাই জানি। ঋণাত্মক আধান মানে ইলেকট্রনের সংখ্যা বেশি, নিজেদের মধ্যে তো বিকর্ষণ করছে। এখানেও কিন্তু তাহলে আমরা ঠিক একই রকম ভাবে প্রচুর পরিমাণে শক্তি জমা করে ফেললাম। এবার আসল গল্প। আচ্ছা বাবু, আমরা কন্ডাক্টর বা পরিবাহী কাদের বলি? হ্যাঁ, যেসব পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রনের ওপর আকর্ষণ বল প্রায় থাকে না, বলে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় মুক্ত হিসেবে, এবং এই মুক্ত ইলেকট্রনগুলোকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ পরিবহন করতে পারি। কিরকম করতে পারি এখন দেখব, কিন্তু যাদেরকে কাজে লাগাই তাদেরকে বলি পরিবাহী। অর্থাৎ এক কথায় যাদের মুক্ত ইলেকট্রন থাকবে তাদের বলবো পরিবাহী। কিরকম, এই যে ধরো এটা আমি একটা পরমাণুর ছবি আঁকলাম। কার ছবি এঁকেছি? পরমাণু। এই যে পরমাণুটা দেখে বাবু, ইলেকট্রনগুলো কোথায় আছে? হতে পারে একটা, দুটা, তিনটা, যটা ইলেকট্রন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবার যদি এই ভেতরে যে এটা কি আছে বাবু, এখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস যদি বাইরের ইলেকট্রনকে না আটকে রাখতে পারে, তাহলে এই বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো কি করতে চাইবে? হ্যাঁ, এর সাথে ঘর সংসার করবে না, অন্য জায়গায় গিয়ে ঘর সংসার বাঁধতে চাইবে। হ্যাঁ, এই বাইরের ইলেকট্রনগুলো কিন্তু বাবু এই নিউক্লিয়াসকে অর্থাৎ এই পরমাণুকে ছেড়ে পালাতে চাইবে অন্য জনের খোঁজে। যদি এই ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথ থেকে বের হয়ে যায়, তখন এরা কোথায় থাকবে? তার একটা ফিগার আছে, আমরা যদি ছবি দেখাই, এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পরমাণু রয়েছে। এদের বাইরের কক্ষপথ থেকে যদি ইলেকট্রনগুলো বের হয়ে যায়, তাহলে ইলেকট্রনগুলো কোথায় থাকবে? এই যে বিভিন্ন পরমাণুর মাঝে যে ফাঁকা স্থানগুলো, বিভিন্ন পরমাণুর মাঝে যে ফাঁকা স্থানগুলো থাকে, সেটাকে আমরা কি বলি? ইন্টার অ্যাটমিক স্পেস। এই যে বিভিন্ন পরমাণুর মাঝে যে ফাঁকা জায়গাগুলোতে দেখো, এই যে কালো কালো করে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? ইন্টার অ্যাটমিক স্পেস, অর্থাৎ আন্তঃপারমাণবিক স্থানে। এই ইলেকট্রনগুলোকেই আমরা বলবো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। তাহলে এই মুক্ত ইলেকট্রন কাদের থাকে? পরিবাহী। উদাহরণ কি হবে? আমি যদি বলি অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষপথে বাবু কটা ইলেকট্রন থাকে?
2 8 3টে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের এই বাইরের কক্ষপথের 3টে ইলেকট্রনকে আটকে রাখার অতটা ক্ষমতা থাকে না, ফলে এই ইলেকট্রনগুলো কি হয়ে যায় বাবু, বাইরের কক্ষপথ থেকে সাধারণত বের হয়ে চলে আসে। আর এই বাইরের কক্ষপথ থেকে যখন বের হয়ে চলে আসে তখন এগুলোকে কি বলবো, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, এবার কার ফ্রি ইলেকট্রন থাকবে না থাকবে এগুলো কিন্তু আমরা কেমিস্ট্রিতে জেনেও গেছি। আর যদি কনফিউশন থাকে তাহলে আমার পরমাণু লেকচার শুনে নেবে, পরমাণু সম্বন্ধে যেখানে আলোচনা করা হয়েছে সেখানে বাবু ভালো করে শুনে নেবে। তো আশা করি আমরা এখানে অনেকটাই বুঝে গেছি। আমাদের আর পরমাণু সম্বন্ধে না এখন না জানলেও হবে যে ফ্রি ইলেকট্রন কাজে থাকবে। তাহলে বাইরের কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বের হয়ে গিয়ে যদি আন্তঃপারমাণবিক স্থানে এই জায়গা ফাঁকা জায়গাগুলোতে ঘুরে বেড়ায় মুক্তভাবে, তাহলে তাদেরকে বলবো মুক্ত ইলেকট্রন। কেন বের হবে, যদি প্রোটনের আকর্ষণ বলটা বাইরের কক্ষপথে ইলেকট্রনের ওপর না কাজ করে ঠিক মতো, তখন কিন্তু ইলেকট্রনগুলো বের হয়ে যাবে। ক্লিয়ার? গুড। চলো এবার দেখো বাবু আমরা কি করি। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ধনাত্মক আর এখানে ঋণাত্মক আধান, এই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধানকে আমরা যুক্ত করে দিচ্ছি। এটা একটা তার, এটাও একটা তার। তাহলে এই কি কোন তার দিয়ে যুক্ত করেছি, এই ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলোকে আমরা যুক্ত করেছি এমন তার দিয়ে যেখানে কি আছে, যেখানে বাবু ফ্রি ইলেকট্রন আছে। যেখানে কি আছে বাবু ফ্রি ইলেকট্রনটাকে মাইনাস দিয়ে এইভাবে লেখাচ্ছি। পরিবাহী দিয়ে যুক্ত করেছি। কোন তার দিয়ে যুক্ত করেছি, পরিবাহী তার দিয়ে যুক্ত করেছি। আর পরিবাহী তারের ভেতর কি আছে, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনগুলোকে আমরা দেখিয়েছি, দেখো ছবিতে মুক্ত ইলেকট্রনগুলোকে আমরা দেখিয়েছি। এবার আমরা আসি বিভব সম্বন্ধে তোমাদের ধারণা আছে কিনা একটু জেনে নিই। বাবু বিভব কাকে বলে? হ্যাঁ, তোমরা জানোই অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে বিভব। আর তড়িৎ বিভব চ্যাপ্টারে তোমরা আরো ভালো করে বিভব জেনে গেছো। আচ্ছা বাবু, ধনাত্মক আধানের জন্য যদি কোনো বিন্দুর বিভবকে ধনাত্মক ধরা হয়, তাহলে ওইখানে যদি আমি ঋণাত্মক আধান রেখে দিই আর ওখানে যদি আবার বিভব বের করি, তাহলে সেটা কি হবে, ঋণাত্মক। হ্যাঁ, ধনাত্মক আধানের জন্য বিভবকে যদি ধনাত্মক ধরি আর ঋণাত্মক আধানের জন্য তৈরি হওয়া বিভবকে, মানে ঋণাত্মক আধানের জন্য তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে বিভবকে কি ধরি আমরা, ঋণাত্মক ধরি। তাহলে এখন আমাকে বলো, এর বিভব যদি আমরা প্লাস ভি ধরি, এর বিভব কি ধরতে হবে, মাইনাস ভি। এখন যদি আমরা ধনাত্মক আধানের বিভবকে প্লাস ভি ধরি, তাহলে ঋণাত্মক আধানের হবে বাবু ঋণাত্মক ভি। কেন হলো না হলো পুরো ব্যাপার তড়িৎ বিভব চ্যাপ্টারে কিন্তু খুবই ভালো করে আলোচনা করা হয়েছে। এবার আমরা এটাকে উচ্চ বিভব বলতে পারি না বাবু, বা হায়ার পোটেনশিয়াল। আর এটাকে কি বলি আমরা, নিম্ন বিভব বা লোয়ার পোটেনশিয়াল। এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, উচ্চ বিভব বলি, আর এটাকে বলি নিম্ন বিভব বা লোয়ার পোটেনশিয়াল। আচ্ছা, এদের যদি এখন বিভব পার্থক্য বের করতে বলা হয় কত হবে বলো তো? হ্যাঁ, আমি বের করছি, দেখো। ইংরেজিতে কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স। প্লাস ভি মাইনাস অফ মাইনাস ভি, অর্থাৎ 2v। এদের বিভব পার্থক্য 2v। আচ্ছা, একটা জিনিস তারা আগেই ক্লিয়ার করে দিই, পরে যাতে আর বলতে না হয়। দেখো, এখানে আধান যদি আরো বাড়ানো হয় তাহলে এর বিভব বাড়বে না বাবু, কমবে? বাড়বে। এরও যদি আধান বাড়ানো হয়, এরও এই ঋণাত্মক আধানও যদি বাড়ানো হয়, তাহলে এরও বিভব কি হবে, বাড়বে। কিন্তু এর সামনে ঋণাত্মক মান ভ্যালুটা থেকেই যাবে। তাহলে আধান যদি দুই দিকেই বাড়ানো হয় বা কোনো একদিকে বাড়ানো হয়, ধনাত্মকের দিকে ধনাত্মক, ঋণাত্মকের দিকে ঋণাত্মক,
তাহলে বিভব পার্থক্যটা বাড়বে না কমবে? হ্যাঁ, আধান বাড়ানো হলে দু জায়গার বিভবটা বাড়বে, আর বিভবটা বাড়া মানে কি বিভবের পার্থক্যটাও বেড়ে যাবে, কারণ এখানে এর সামনে তো প্লাস থাকবে, এর সামনে মাইনাস, ধনাত্মকের জন্য ধনাত্মক বিভব, ঋণাত্মকের জন্য ঋণাত্মক। তাহলে যদি এখানে আধান বাড়ানো হয় আরও, তাহলে এখানে বিভব বেড়ে যাবে, এখানেও ঋণাত্মক বিভব বেড়ে যাবে, অর্থাৎ তাদের বিভব পার্থক্য কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু আর পরে বলবো না, আমি এটা শুধু জেনে গেলাম আধান বাড়ানো হলে বিভব পার্থক্য বেড়ে যাবে। এবার আধান বাড়ানো হলে সেটা পরে আমরা দেখব কখন এই ঘটনাটা কি ঘটছে, সেটা একটু শুধু জানিয়ে দিলাম। এবার এই যে ঋণাত্মক আধানগুলো দেখতে পাচ্ছি, এই ঋণাত্মক আধান মানে কি আছে বাবু? এখানে এই ঋণাত্মক আধান মানে এখানে কি আছে? অনেকগুলো ইলেকট্রন এক্সট্রা হয়ে গেছে, বা কিছু পরমাণু আছে যে প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন বেশি হয়ে রয়েছে। এখানে কি আছে? ধনাত্মক মানে অনেকগুলো পরমাণু জমা হয়েছে, যে পরমাণুগুলোর প্রত্যেকটাতে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে। আচ্ছা, এরা এখন নিজেদের মধ্যে কি করছে বাবু? বিকর্ষণ করছে না? নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে। এই নিজেদের মধ্যে যখন ধাক্কাধাক্কি করবে, তাহলে এর পরের ঘটনাটা কি ঘটবে আমরা এক্ষুনি দেখে নেব। হ্যাঁ, এবার তাহলে এই যে দেখতে পাচ্ছি আমাদের ঋণাত্মক আধানগুলো রয়েছে, ঋণাত্মক আধানগুলো কি করবে? পরস্পরকে বিকর্ষণ করছে। এই বিকর্ষণ করছে, একটা আর একটাকে ঠেলে সরিয়ে দিতে চাইছে, পাশাপাশি থাকতে চাইছে না। যদি পাশাপাশি এরা না থাকতে চায়, তাহলে এইটা পাশেরটাকে ধাক্কা মারবে, এইটা পাশেরটাকে ধাক্কা মারবে, এমনি করতে করতে কোনো একটা ঋণাত্মক আধান এই পাশে থাকা মুক্ত ইলেকট্রনটাকে ধাক্কা মারবে। হ্যাঁ, তার মানে যখন এরা নিজেদের মধ্যে বিকর্ষণ করছে, ধাক্কা খেতে খেতে কেউ একটা গিয়ে এখানে পাশেরটাকে গিয়ে একটা মুক্ত ইলেকট্রনটাকে ধাক্কা মারবে, এই মুক্ত ইলেকট্রনটা পাশের মুক্ত ইলেকট্রনটাকে ধাক্কা মারবে, এই মুক্ত ইলেকট্রনটা পাশেরটাকে মারবে। কেন মারছে? এই যে নিজেদের মধ্যে বিকর্ষণ করছে। নিজেদের মধ্যে বিকর্ষণ করতে করতে এই ঠেলাটা কোথায় গিয়ে লাগলো? মুক্ত ইলেকট্রনে। এবার মুক্ত ইলেকট্রনটা পাশের মুক্ত ইলেকট্রনকে এরকম করে আরো তার পাশেরটাতে মারতে মারতে এ কিন্তু এখানে এগিয়ে আসতে পারবে না, এটা ঠিক, কিন্তু ধাক্কাটা আস্তে 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 এখানে চলে আসবে, কারণ একটার পর একটা এ ধাক্কা খাচ্ছে, এ সরবে না, বেশি সরবে না, কিন্তু পাশেরটাকে কিন্তু ধাক্কা দিয়েই যাবে। এই যে ধাক্কা খেতে খেতে ঠিক এখানে যে মুক্ত ইলেকট্রনটা আছে পরিবাহীর, সেও কিন্তু ধাক্কাটা অনুভব করবে, আর যে ধাক্কাটা অনুভব করবে সেই কোথায় ঢোকার চেষ্টা করবে? খুব ভালো করে লক্ষ্য করবে এই জিনিসটা। যেই ধাক্কাটা দেবে, যে এখানে যে মুক্ত ইলেকট্রনটা যে ধাক্কাটা অনুভব করলো, সে কিন্তু এখানে ঢোকার চেষ্টা করবে, কারণ এমনিতে তো এটা ধনাত্মক হয়ে আছে, আর এ তো মুক্ত ইলেকট্রন মানে ঋণাত্মক। এ কিন্তু আগে থেকে এখানে আসার জন্য মন ছটফট করছে। মানে ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা যদি আমি কিছু আর বলবো না, তো অন্য কিছু তো বাবু এই যে ঋণাত্মক আধানটা দেখছো, এই ঋণাত্মক আধান মানে মুক্ত ইলেকট্রনটা ধাক্কা খেয়েই এখানে ঢোকার চেষ্টা করবে, আর যে ঢুকে গেল সে ধনাত্মক আধানকে কি করে দেবে? নিস্তরিত। আচ্ছা, কতটা পরিমাণ ধনাত্মক আধানকে নিস্তরিত করবে? সবটাকে করে দিতে পারবে না, কখনো না। ওর সমপরিমাণ ধনাত্মক আধানকেও নিস্তরিত করবে, ওর যতটা আধান। তাহলে আমি ধরে নিলাম একটা যখন মুক্ত ইলেকট্রন এখানে ঢুকে গেল, সে একটা ধনাত্মক আধানকে নিস্তরিত করে দিল, তাহলে এখানে কিন্তু একটা ধনাত্মক আধানকে কি করে দিল? নিস্তরিত করে দিল। এবার যদি আবার পাশের অন্য মুক্ত ইলেকট্রনটা আসে, সেও আবার এসে কি করবে? পাশের এই ধনাত্মক আধানটাকে নিস্তরিত করলো। মানে আস্তে আস্তে যত মুক্ত ইলেকট্রন ঢুকতে থাকবে, এখানে যে ধনাত্মক আধানগুলো রয়েছে সে আস্তে আস্তে নিস্তরিত হতে শুরু করবে। মানে এ যতটা প্লাস ছিল আর ততটা প্লাস অর্থাৎ ধনাত্মক আধানে আর থাকবে না। আর এখান থেকেও একটা ইলেকট্রন হয়তো বের হতে আছে, এখান থেকেও ইলেকট্রন বের হতে আছে। এখানকারও আধানের মান কি হতে আছে? আস্তে আস্তে কমতে আছে। অর্থাৎ এই যে এখানে মুক্ত ইলেকট্রনকে ধাক্কা মারলো, মুক্ত ইলেকট্রন এসে এখানে ঢুকলো, ধনাত্মক আধান আস্তে আস্তে নিস্তরিত হতে শুরু করে দিল, ঋণাত্মক আধানও নিস্তরিত হতে শুরু করেছে। কিন্তু আগে থেকে তো আমরা কি রেখেছি? এখানে একটা সঞ্চিত শক্তি রেখেছি না?
হ্যাঁ, এই একটা অদৃশ্য সঞ্চিত শক্তি প্রবাহিত হতে শুরু করবে। সেটা আসলে দুটো তার দিয়ে হবে, কিন্তু প্রচলিত প্রথা অনুসারে, বাই কনভেনশন, প্রচলিত প্রথা অনুসারে আমরা কি ধরি, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে আসছে, ইলেকট্রন আসছে ইলেকট্রন আসছে বাবু ঋণাত্মক বিভব থেকে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আমরা ধরে নিই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যাবে, সেই শক্তি যেটার নাম আমরা বলেছি তড়িৎ শক্তি, আর এটাকে বলবো আমরা কি, তড়িৎ শক্তি। তাহলে আমরা তাহলে কি হলো, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কে গেল, ইলেকট্রন, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে আসছে, তড়িৎ শক্তি, অর্থাৎ তড়িৎ প্রবাহ। কিন্তু এটা বারবার বলে দিচ্ছি, কিন্তু এটা বাই কনভেনশন, অর্থাৎ প্রচলিত প্রথা অনুসারে তড়িৎ প্রবাহ কি শুধু এই তারটা দিয়ে হবে না, এই তারটা দিয়ে যা ঘটছে এই তারেও কিন্তু সেই ঘটছে, একই ঘটনা। এই তারটা যদি আমি ধরি শক খাবো, তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তার ধরলেও কিন্তু শক খাবো। কিন্তু বাই কনভেনশন, প্রচলিত প্রথা অনুসারে আমাদের ধরে নেওয়া হয় ধনাত্মক থেকে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, ঋণাত্মকের দিকে। তাহলে আমরা কি জানলাম, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যায়, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। এবার এইরকম তড়িৎ প্রবাহ চলতে থাকলে, এরকম যদি তড়িৎ প্রবাহ চলতে থাকে আস্তে আস্তে, একটা সময় কি হয়ে যাবে, এখানে আধান শূন্য হয়ে যাবে, এখানে আধান শূন্য হয়ে যাবে। আর আধান যদি শূন্য হয়ে যায় বাবু, আর কি ধাক্কাধাক্কির খেলাটা হবে, আর কোনো খেলাই হবে না। আর যেহেতু কোনো খেলা হবে না, তাই আমরা তখন কি আর তড়িৎ প্রবাহ হবে, তাহলে তড়িৎ প্রবাহ আর হবে না, তড়িৎ প্রবাহ হবে না। তাহলে আধান যদি এখানেও শূন্য হয়ে যায়, এখানেও শূন্য হয়ে যায়, তখন কিন্তু আর তড়িৎ প্রবাহ হবে না। তখন আমাদের এটা কি হয়ে গেল, পুরো আধান শূন্য, তখন আর তড়িৎ প্রবাহ হবে না। আচ্ছা, তড়িৎ প্রবাহ না যদি হয়, তাহলে এটা এখানে বিভবও কি হয়ে গেছে, শূন্য, এখানেও বিভব শূন্য, অর্থাৎ বিভবের কোনো পার্থক্য নেই। তাহলে বিভব যদি শূন্য হয়ে যায়, বা এমনও যদি হয়, সেটা আমি পরে বলবো, যে যদি বিভব একই হয় তখনও কিন্তু তড়িৎ প্রবাহ হয় না। তাহলে বিভব যদি শূন্য হয়ে যায়, তাহলে কোনো তড়িৎ প্রবাহ হয় না। আর তো যদি বিভব শূন্য মানে দুদিকের আধান যদি এক কথায় শূন্য হয়ে যায়, তাহলে এখানে আর ধাক্কাধাক্কির কোনো খেলা হয় না। আর ধাক্কাধাক্কি যদি না হয়, তাহলে কি আর দেখতে পাবো ইলেকট্রন প্রবাহ হবে, আর ইলেকট্রন প্রবাহ না হলে কি আর তড়িৎ প্রবাহ, তাহলে ইলেকট্রন প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ হবে না, ধাক্কাধাক্কির খেলাও হবে না। যদি এখানে আধান শূন্য হয়ে যায়, এখানে আধান শূন্য, হ্যাঁ আধান এক সময় শূন্য হয়ে যাবে, কেন বলো তো, এই যে আধান আসতে আছে আস্তে আছে, একে নিস্তরিত করতেই আছে, এ নিস্তরিত হতে আছে, এও নিস্তরিত হতে আছে। তাহলে এখন কিন্তু আর যদি এরকম যদি হয় যে আস্তে আস্তে ধাক্কা খেয়ে খেয়ে শূন্য হয়ে যায় দুই দিকের আধান, তাহলে কিন্তু আর তড়িৎ প্রবাহ ঘটবে না। এবার আমরা একটা খুব ভালো জিনিস, যদি এখানে এস ফর আমরা সুইচ, একটা যদি সুইচ লাগাতে পারি, ধরো সুইচ কাকে বলি বাবু, সুইচ হচ্ছে একটা তারকে জুড়ে দেওয়া আর একটা তারকে সেখান থেকে খুলে নেওয়া। এই জুড়ে দেওয়া আবার ওখান থেকে তুলে নেওয়া, এই যে কাজটা করে সেটাকে বলি সুইচ। হ্যাঁ, যদি এখানে একটা সুইচ লাগিয়ে দিই, আচ্ছা সুইচ অন মানে কি, অন মানে তারটাকে জুড়ে দেওয়া। যদি সুইচ অন থাকে তখন কিন্তু তড়িৎ প্রবাহ হবে। হ্যাঁ, সুইচ যদি অন থাকে, এখানে যদি সুইচ অন থাকে, অর্থাৎ তারটা যদি জুড়ে থাকে, তড়িৎ প্রবাহ হবে। তখন দেখো এই যে এটাকে কি বলবো বাবু, আমরা সার্কিট বলবো, কি বলবো, বর্তনী। এই পুরো ব্যাপারটাকে কি, এই যে ব্যাপারটা হচ্ছে, এটাকে কি বলবো আমরা, বর্তনী। এখানে সুইচ লাগিয়ে দিয়েছি, কেন লাগিয়েছি, আমরা ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবো বর্তনীতে তড়িৎ প্রবাহ। যখন বর্তনীতে সুইচ লাগিয়ে দিলাম, তখন দেখো বাবু এই ঘটনা কিন্তু ঘটতে শুরু করে দেবে। এই ঘটনা যদি ঘটতে শুরু করে, তার তড়িৎ প্রবাহ ঘটছে। তাহলে সুইচ অন থাকলে
তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, আমি যদি হঠাৎ করে এখানে কেটে দিই, কেটে দেওয়া মানে কি, সুইচ অফ, আমরা কেটে দিলাম, এখানে আমি সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম, সংযোগ নেই, কোনো সংযোগ নেই, সংযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ সুইচ অফ করে দিলাম। আচ্ছা, সুইচ যদি অফ করে দিই তখন কি আর তড়িৎ প্রবাহ ঘটবে? তখন কিন্তু আর তড়িৎ প্রবাহ ঘটবে না। হ্যাঁ, তাহলে সেটা তখন বলবো সেটাকে মুক্ত বর্তনী। কি বলবো বাবু? মুক্ত বা ওপেন সার্কিট। কি বলবো? ওপেন সার্কিট। বারবার বলছি, লিখেও নেবে দরকার হলে, ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। আর যখন সুইচটা আমি এখানে লাগিয়ে দিলাম, সেটাকে সুইচ অন বলছি, সুইচ চালু বলছি, তখন সেটাতে বলবো ক্লোজড সার্কিট বা বদ্ধ বর্তনী। ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী। তাহলে আমরা কি কি জেনে গেলাম? ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট কখন? যখন পুরো সার্কিটে কোথাও বিচ্ছিন্ন থাকবে না, কোথাও বিচ্ছিন্ন থাকবে না, নিরবিচ্ছিন্নভাবে থাকবে, সব তার জোড়া থাকবে, তখন সেটাকে বলবো ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী। আর যদি তার কোথাও কেটে দিই, সংযোগ বিচ্ছিন্ন করে দিই, সেটাকে বলবো ওপেন সার্কিট বা বদ্ধ বর্তনী। তাহলে আমরা মুক্ত বর্তনী জেনে গেলাম, বদ্ধ বর্তনী জেনে গেলাম। আচ্ছা, মুক্ত বর্তনীতে কিন্তু তড়িৎ প্রবাহ হবে? হবে না। তড়িৎ প্রবাহ হতে গেলে কি হতে হবে? তড়িৎ প্রবাহ হতে গেলে বর্তনীকে বদ্ধ হতে হবে। এবার আমি ব্যাটারি, আমরা টর্চের ব্যাটারি সবাই দেখেছি, টর্চের ব্যাটারি কিভাবে কাজ করে সেটা একটা ছোট্ট জিনিস দেখাবো। তোমরা যদি ব্যাটারি লক্ষ্য করো, সেটা টর্চের হোক, মোবাইলের হোক, যে কোনো ব্যাটারি হোক, দেখবে একটা প্লাস আর একটা মাইনাস দেখতে পাও, তাই না বাবু? হ্যাঁ, আমি একটা ব্যাটারির ছবি এখানে আঁকছি। আমার ধরো টর্চের ব্যাটারি এরকম থাকে না বাবু? আমি ঠিক আঁকতে পারলাম না, কিন্তু ব্যাটারিটা কি এরকমই হয়। একটা কি থাকে বাবু? প্লাস আর একটা মাইনাস। ঠিক হয়নি ছবিটা। একটা জায়গায় কি থাকে বাবু? প্লাস, আর একটা জায়গায় থাকে মাইনাস, অর্থাৎ একটা জায়গায় ধনাত্মক, একটা ঋণাত্মক। মানে এখানে অনেকগুলো ইলেকট্রন জমা আছে আর এখানে অনেকগুলো প্রোটন জমা আছে, বা ভালোভাবে বললে ইলেকট্রনের ঘাটতি আছে, একদম আগের মতো। এই যে দেখো, এখানে মাইনাস হয়েছিল, এখানে প্লাস হয়েছিল, এখানেও দেখো অনেকগুলো কি হয়েছে? মাইনাস হয়ে রয়েছে। মানে অনেকগুলো ঋণাত্মক আধান জমা আছে আর এখানে অনেকগুলো কি জমা আছে? ধনাত্মক আধান জমা আছে। এবার যদি আমরা একটা তার দিয়ে জুড়ে দিই, কিরকম দেখে নাও। এই যে আমরা দেখো ছবিটাতে, তো আমরা ভালো করে লক্ষ্য করো, এটা আমি তার দিয়ে যুক্ত করে দিয়েছি। এইটা জায়গায় কি রেখেছি? আমি সুইচটা রেখেছি। কি রেখেছি? সুইচ। এই যে সুইচটাকে আমি চাপলে তারটা এসে থেকে যাবে, তার মানে সুইচটা চাপলে তারটা এসে থেকে যাবে। সুইচটা আসলে তারটা এসে, সুইচটা যদি এখানে এসে থেকে যায় তাহলে তারটা থেকে গেল, তখন বদ্ধবর্তনী হয়ে গেল। আর এখানে আমি জ্বালিয়েছি বাল্ব, আমি ধরো বাল্ব লাগিয়ে দিয়েছি এখানে, বাল্ব। আমার টর্চের বাল্বটা কোথায় লাগানো আছে? এখানে লাগানো আছে। যদি আমি সুইচটাকে চাপি, যদি সুইচটাকে আমরা চাপি, তাহলে কি হয়ে গেল? এই তারটা এসে এখানে থেকে গেল। এই তারটা যদি থেকে যায় তাহলে এই যে প্লাস আর মাইনাস, উপরের ঘটনাটা মনে করো, একদম পুরো উপরের ঘটনার হুবহু এখানে ঘটবে। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ শুরু হবে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহ শুরু হবে, আর এখানে বাল্ব কি হবে? জ্বলে উঠবে, বাল্ব জ্বলে উঠবে। আর সুইচটা যদি আমরা ছেড়ে দিই তাহলে সার্কিটটা ওপেন হয়ে গেল, অর্থাৎ মুক্ত বর্তনী, তখন কিন্তু আর বাল্ব জ্বলবে না। তাহলে বোঝা গেল কি করে একটা ব্যাটারি কাজ করে টর্চের। এই যে আমি সুইচ অন করে, এখানে প্রথমে ব্যাটারিতে দেখবে প্রত্যেক ব্যাটারিতে মাইনাস আর প্লাস থাকে। মাইনাস মানে অর্থাৎ ঋণাত্মক আধান, আর প্লাস মানে ধনাত্মক আধান। এই মাইনাস থাকা মানে অনেকগুলো ঋণাত্মক আধান এই যে এর মধ্যে জমা আছে, প্লাস মানে এই যে ধনাত্মক আধান জমা আছে। যদি আমরা একটা তার দিয়ে যুক্ত করে দিই, অবশ্যই পরিবাহী তার, যেখানে মুক্ত ইলেকট্রন থাকে, পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিয়েছি। এখানে একটা বাল্ব লাগানো রয়েছে, এখানে একটা সুইচ। যখন আমি সুইচটাকে বন্ধ রেখেছি তখন কিন্তু কোনো তড়িৎ প্রবাহ ঘটছে না, অর্থাৎ ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। যখনই আমি সুইচটা চেপে এখানে
লাগিয়ে দিলাম, এই তারটা যদি এখানে জুড়ে দিই, এই তারটা যদি এখানে জুড়ে, বারবার দেখাচ্ছি, এই তারটা যদি এখানে জুড়ে দিই, তখন কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। আর তার জুড়ে গেলে সুইচ অন, তড়িৎ প্রবাহ হবে। বদ্ধ বর্তনী ক্লোজ সার্কিট, তার সরে গেলে এই যে এই অবস্থাটায় তার সরানো আছে, যদি তার সরে যায় ওপেন সার্কিট, মুক্ত বর্তনী, তড়িৎ প্রবাহ হবে না। এই যে দেখো তড়িৎ প্রবাহ হতে শুরু করে দেবে। তাহলে একটা ব্যাটারি কিভাবে কাজ করে, এর হুবহু এই যে আগের ঘটনাটা তার মতো, মাইনাস প্লাস বদ্ধ পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিয়েছি, এই আগের ঘটনাটাই কিন্তু ব্যাটারিতে ঘটে। বোঝা গেল ব্যাপারটা? চলো।